This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH chana mosla এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH আপনারা নির্লজ্জ মমতার প্রসাদ দালালে পরিণত হয়েছে। সিঙ্গুরের নার্স নাকি স্বাধীনতার লাশ? আজকে এই স্বাধীনতা দিবসের দিনে তো এই একটা কথা মনের মধ্যে বারবার ধাক্কা দিয়ে যাচ্ছে। এই লাশের রাজনীতি আর কতদিন আমাদের সহ্য করতে হবে বলুন তো? এটাই দেখা বাকি ছিল। মনে হচ্ছে এই জন্যে ব্রিটিশরা ওই ব্যাকশো পাটরা সব গুছিয়ে নিয়ে ফিরে গেছিল, আর যাওয়ার আগে দেশটাকে আমাদের নেতাদের হাতে তুলে দিয়ে গেছিল যাতে আমরা এই দিনটার সাক্ষী থাকতে পারি। গত বছর 9 আগস্টের রাতে ওই তিলোত্তমার দেহ নিয়ে রাজনীতিটা দেখেছিলাম, আপনারা সবাই দেখেছিলাম যে সিপিআইএম, বিজেপি এবং তারপর তৃণমূল কিভাবে যে যার মতো করে ময়দানে নেমে পড়েছিল। আর আরজিকর থেকে যখন ওই তিলোত্তমার দেহ বেরোচ্ছিল ময়নাতদন্তের পর, তখন সেখানে মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে সিপিআইএমের কর্মীরা ছিলেন। পুলিশ পরিবারকে না জানিয়ে দেহ দাহ করতে নিয়ে যাচ্ছে এই অভিযোগে মীনাক্ষীরা যখন ওই শববাহী গাড়ি আটকানোর চেষ্টা করেন, তখন সেখানে বিজেপির অগ্নিমিত্রা পাল, সজল ঘোষরাও ছিলেন। ইনফ্যাক্ট এই দু দলের ওই প্রতিরোধের পরেই কিন্তু চারপাশে ওই খবরটা চারপাশে ছড়িয়ে পড়েছিল কি হয়েছে, কীভাবে একজন কর্তব্যরত ডাক্তার তার নিজের কাজের জায়গায় হাসপাতালের ভেতর ধর্ষিতা হয়েছেন, খুন হয়েছে। পরে টালা থানার সামনেও বিজেপির নেতা নেত্রীরা ওই সবাই গাড়িটা আটকানোর চেষ্টা করেছিলেন, কিন্তু সিপিআইএম, বিজেপি এদের সবাইকে ফাঁকি দিয়ে সেখানে তো শেষ হাসিয়ে এসেছিল তৃণমূল। দেখুন, অন্তত এই 1 বছর পরেও যদি তিলোত্তমার বাবা মায়ের কথাটা ঠিকঠাক মনে করতে পারি না, তাহলে তিলোত্তমার দেহ আরজি করে ওই ময়নাতদন্তের পর যখন ওই টালা থানার থেকে বার করা হয়েছিল, বাবা মার অভিযোগ ছিল যে তাদের না জানিয়ে পানিহাটি শ্মশানে দেহটা দাহ করে দেওয়া হয়েছে। তারা বলেছিলেন তৃণমূল কংগ্রেস এবং পুলিশের অতি সক্রিয়তাতেই তড়িঘড়ি তিলোত্তমাকে দাহ করা হয়েছিল। এবার ভাবছেন তো আজকে 1 বছর পর কেন এই কথাগুলো বলছি? 1 বছর পর যখন এই 14ই আগস্ট ফের রাত দখলের ডাক দেওয়া হয়েছে এবং সেটা নিয়ে কারোর খুব বেশি হেলদোল দেখা যায়নি। যখন কুণাল ঘোষ বলেছেন যে 1 বছর পর এমন একটা পরিস্থিতি যখন কেউ আর খবরটা শুদ্ধ দেখাচ্ছে না, একটা পরিতৃপ্তি, একটা বিজয়ীর হাসি। মানে এই 1 বছরে একটা আন্দোলনকে রাজনীতি শেষ করে দিতে পেরেছে, যে আন্দোলনে সাধারণ মানুষ নেমেছিল, এই পরিতৃপ্তি। দেখুন, ওই তিলোত্তমার দেহটা নিয়ে সেদিন যখন ওই নাটক দেখেছিলাম না, টানা হ্যাচড়া রাজনীতি, তখন মনে হচ্ছিল এই বোধহয় শেষ, এরপর আর নিচে নামার জায়গা পাবে না রাজনীতি। ভুল ভেবেছিলাম। তখন কি জানতাম আমাদের ভুল প্রমাণ করার জন্য এই 2025-এর 15ই আগস্ট অপেক্ষা করে রয়েছে।
তখন কি জানতাম যে একটা দেহ দখল করতে দুটো রাজনৈতিক দলকে এইভাবে মারপিট করতে দেখব? হুগলির সিঙ্গুরের নার্সিংহোম থেকে গতকাল এক নার্সের দেহ উদ্ধার হয়। ওই শুরুতে বললাম না, সিঙ্গুরের নার্স, ইনি সেই নার্স। অস্বাভাবিক মৃত্যু অবশ্যই। পরিবার পরিজনদের সন্দেহ হচ্ছে যে নন্দীগ্রামের বাসিন্দা ওই মেয়েটিকে হয়তো ধর্ষণ করে খুন করা হয়েছে। এবার সন্দেহ বলুন, অভিযোগ বলুন, যেটাই বলুন না কেন, যথেষ্ট গুরুতর। এবং দেখুন, এর আগের বছর একজন ডাক্তারকে তার কর্মক্ষেত্রে আমরা ধর্ষিতা হতে, খুন হতে দেখেছিলাম। এক্ষেত্রেও তো এক বছরের মাথাতেই একজন নার্সকে, ওই স্বাস্থ্য সহায়িকাকে, চিকিৎসা সহায়িকাকে আমরা একইভাবে অস্বাভাবিক একটা মৃত্যুর অভিযোগ উঠতে দেখলাম। এবার দেখুন, এই অভিযোগের যথাযথ তদন্ত যাদের করার তারা করবেন, এটা নিয়ে কোনো আমাদের বক্তব্য নেই। বিরোধী তারা নিজেদের মতো করে রয়েছেন, বিরোধীরা, পুলিশ প্রশাসন, সরকার পক্ষ তারা তাদের মতো করে রয়েছেন। এবার সবাই সবার মতো করে গোটা বিষয়টা দেখানোর চেষ্টা করবেন, নিজেদের ফয়দা তোলার চেষ্টা করবেন, এতেও কোনো অসুবিধা নেই। কারণ আমরা অভ্যস্ত হয়ে গেছি, গত এক বছর আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়েছে। কিন্তু রাজনীতি করতে গিয়ে দেহ আটকে দুটো দলের নেতাকর্মীরা রাস্তায় এইভাবে মারপিট করবেন, ধরে নিচ্ছি সবার উদ্দেশ্য একদম এক, সাধু। তারা চান যদি সত্যি সত্যি ওই মেয়েটির সঙ্গে কোনো রকম অন্যায় হয়ে থাকে সেটা সবার আগে সামনে আনতে। তারা চান যদি সত্যি কোনো রকম অন্যায়ের শিকার হয়ে থাকেন এই মেয়েটি, তাহলে তাকে সুবিচার পাইয়ে দেওয়ার চেষ্টা করছেন তারা। তার যদি সুবিচার পান, এটা তারা সবাই চান। তো সবাই যখন ভালোটাই চান, তাহলে এই ঝগড়া, মারামারি এর দরকার কী ছিল ভাবুন তো। দেহ সববাহী গাড়িতে আত্মীয় স্বজন হতাশ হয়ে বসে আর দেখছেন সামনে মারপিট হয়ে যাচ্ছে। কেন? ওই দেহের দখল নিতে। তারা কেউ না। এটা দেখতে বিশ্বাস করুন অসুবিধা হচ্ছে, খুব অসুবিধা হচ্ছে। আর অসুবিধা হচ্ছে বলে একটা প্রশ্ন করতে খুব ইচ্ছে করছে আজকে। দেশ কি মানুষের, নাকি মানুষ দেশের? দেশের জন্য মানুষ, নাকি মানুষের জন্য দেশ, নাকি কোনোটাই নয়? স্বাধীনতার ৭৮ বছর পরে দেশে মানুষের কোনো রকম গুরুত্ব নেই বলেই কি রাজনীতি এতটা অমানুষ হয়ে গেছে যে লাশ দেখতে পেলেই ঝাঁপিয়ে পড়তে হচ্ছে? বিজেপি গাড়ির ভেতরে বসেছিল যাতে পরিবারকে কিনতে পারে, পরিবারকে প্রভাবিত করার চেষ্টা করছিল। আমরা আটকাতে এসেছি, সেই কারণে হচ্ছে যে এই ধরনের সংঘর্ষ হয়েছে। কোনোদিনই কাম্য নয়, কিন্তু এটা তো পরিষ্কার। এর আগে তৃণমূল কিনতে গেছে, তৃণমূল কিনতে পারেনি, এখন বিজেপিকে পাঠিয়েছে কিনবার জন্য। দালালি করতে আসছে তৃণমূলের দালালি না করলে তো হচ্ছে না। এখানে ওর পরিবার চাইছে না এখানে পোস্টমর্টম হবে, এখানে পোস্টমর্টম হবে। সঠিক বিচার চাইছিলাম আমরা, এখনো বিচার চাই, কিন্তু তার জায়গায় এইভাবে যে ওদের মধ্যে লেগে যাবে সেটা আমরা অবকাশ করতে কিছু পাচ্ছি না। আপনারা কি চাইছেন? দেহ কোথায় ময়না তদন্ত করা হবে? কোথায়? এইমসে, কল্যাণী এইমস, সেটাকে আপনি বয়ানে উল্লেখ করলেন। নিশ্চিতভাবে সোমবার কোর্ট খুললে বাবা মাকে হয়তো কোর্টে যেতে হবে, সেটা তারা কি করবেন তারা ঠিক করবেন। কিন্তু এলাকার এমএলএ হিসেবে আমার যা সহযোগিতা চাইবেন আমি করছি এবং ভবিষ্যতেও করব, সেটা গার্ডিয়ানকেই ঠিক করতে হবে। এখানে পোস্টমর্টম হচ্ছে না এবং আগামীকাল কোর্টের মাধ্যমে যা হচ্ছে সেখান থেকেই, যেহেতু ইতিমধ্যে ওর বাবা মা জানিয়েছেন যে এখানে ওরা করতে চাচ্ছে না, রাজ্য প্রশাসনের উপর ভরসা নেই, ওনারা এইমস অথবা কমান্ড হসপিটালে ওনারা করতে চান, তাহলে কেন্দ্রীয় সরকারের প্রতি ওনাদের আস্থা রয়েছে। মিতার বাবা একজন সক্রিয় বিজেপি কর্মী, আমরা বিজেপি সর্বতভাবে তাদের পাশে রয়েছি। আনন্যাচারাল ডেথ হয়েছে, আনন্যাচারাল ডেথ তো আমাদের এখানে একটা নাম্বার পড়েছে কনসার্ন থানার। সো কনসার্ন থানা ওনারা যেটা রিকোয়েস্ট দিয়েছেন, ওরা আমাদের লিখিত আবেদন দিয়েছেন মা বাবা যে ওনারা কোথায় করাতে চাইছেন, সেই প্রেয়ারটাকে এনক্লোজ করে আমরা কালকে, আমরা মানে পুলিশের পক্ষ থেকে বলছি, পুলিশ না, কলকাতা পুলিশ না, এটা হচ্ছে যেখানে ডিসিজদের বাড়ি সিঙ্গুর থানা, ওখান থেকে একটা প্রেয়ার, হ্যাঁ ওখান থেকে প্রেয়ার ওনারা দেবেন। ওনাদের মা বাবা যেটা ইচ্ছে যেটা আছে ওটাকে এনক্লোজ করে তারপর জজ সাহেব যেরকম অর্ডার দেবেন সেখানে আমরা কনসার্ন যত অ্যাসিস্ট্যান্স দেওয়া দরকার
কারণ কি আজকে রাতে দেখুন বডি এখানে থাকবে, কালকে একটা জায়গায় পাঠাতে হবে, ওখানে পিএম হবে, তার কিছু পেপার ওয়ার্কস আছে, সেগুলো আমরা সব অ্যাসিস্ট্যান্স আমরা দিয়ে দেবো। নার্সের আত্মীয়ের এই কথাটা খেয়াল করলেন, তারা বিচার চেয়েছিলেন, কিন্তু বিচারের দাবিতে যে এই রকম একটা পরিস্থিতি তৈরি হবে এটা তারা ভাবতেও পারছেন না। বা তারা যখন এরকম একটা অসহনীয় একটা পরিস্থিতিতে গিয়ে দাঁড়াচ্ছেন, তখন একটা কথা তো না বলে পারছি না, রাজনীতি কি আর জ্যান্ত মানুষ দেখতে পাচ্ছে না? নাকি এখন মনে হচ্ছে ওই মরা হাতি লাখ টাকার মতো মরা মানুষের দামটাও অনেক বেশি জ্যান্ত মানুষের থেকে, বিশেষ করে যদি সেই মৃত্যুটা অস্বাভাবিক হয়। একজন ডাক্তার হিসেবে তিলোত্তমাকে বা সিঙ্গুরের নার্সিংহোম থেকে ওই যে নার্সের দেহ উদ্ধার হয়েছে, বেঁচে থাকতে তাদের কজন চিনতেন, খেয়াল রাখতেন কেউ? অথচ দেখুন মৃত্যুর পর তাদের লাশ এতটাই দামি হয়ে গেল যে রাজনীতি যারা করেন তারা মাত্রা জ্ঞানটা হারিয়ে ফেললেন। তিলোত্তমার পর আবার এক তরুণী তার কর্মস্থলে যদি কোনো রকম অস্বাভাবিক আচরণের শিকার হন, যদি তার মৃত্যুটা সত্যি অস্বাভাবিক হয়, যদি তিনি খুন হন, মানে যা যা অভিযোগ উঠছে আর কি, যদি এইগুলো কোনো অভিযোগ সত্যি হয়, তাহলে সেই ঘটনার যা গুরুত্ব, যা প্রতিক্রিয়া বা অভিঘাত, সেটা তো অবশ্যই বিরাট, স্বাভাবিকভাবেই তো সেটা সামনে আসা উচিত। কিন্তু সেটা সামনে আসার আগেই যেভাবে রাজনীতি, এই লাশের রাজনীতি করতে ঝাঁপিয়ে পড়লো, তাতে তো রাজনীতির দেউলিয়াপনাটাই অনেক বেশি করে চোখের সামনে প্রকাশ হয়ে পড়ছে। এবার বলতে পারবেন শাসক দল বিশেষ করে যে তো বিরোধীরা এরকমই, এই যে ওখানে বাম রয়েছে, ওখানে বিজেপি রয়েছে, এরাই এ সমস্ত করে। দেখুন তারা হয়তো ভুলে যাবেন টালা থানা 1 বছর আগে কি হয়েছিল, এবং তারপর 1 বছর এই তিলোত্তমাকে নিয়ে কি হয়েছে। তিলোত্তমার মৃত্যুর কোনো রকম প্রভাব ভোটের বাক্সে এখন অবধি পড়েনি, কোনো রকম মানুষের মননের ওপর ছাপ ফেলেনি। মানুষ যা যা করেছিল সেগুলো আস্তে আস্তে অবদমিত হয়ে গেছে। সুতরাং তিলোত্তমা কে? একটা লস্ট ইস্যু। কিন্তু এক্ষেত্রে সামনে এরকম ঘটনা দেখে তাই তারা বলতে পারবেন এর সবের মধ্যে এখন আর তৃণমূল ঢোকে না। সুতরাং লড়াইটা করলেন বাম এবং বিজেপি, বিরোধীরা এরকমই বলার সুযোগ পেয়ে গেলেন। এবার দেখুন কেন হলো, এটাও তো মজা মনে হচ্ছিল। রাজনীতি ঠেকে শেখে, এবার কি শেখে, কোন দিকটা শেখে, সব কিছুরই অনেকগুলো দিক থাকে, তো কোনটা রাজনীতি শেখে সেটা না রাজনীতির ওপর ডিপেন্ড করে। তারা নিজেদের ভালোটা যেখানে দেখে সেখানটাতেই শেখে। এই যে গত বছর যখন ওই তিলোত্তমার দেহ আরজিকর থেকে বার করে নেওয়া হচ্ছে, ওই বলছিলাম সেখানে বাম বিজেপি দুদলই ছিল, মীনাক্ষীও ছিলেন, অগ্নিমিত্রাও ছিলেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে বিজেপিও বিশ্বাস করে নিয়েছিল এবং তৃণমূল বারবার বলে এটা বিশ্বাসও করিয়ে দিয়েছিল এই যা যা আন্দোলন হচ্ছে তার পেছনে বামেরা রয়েছে। বিজেপি আস্তে আস্তে সরে গেছিল। এতদিনে 1 বছর পর এই শেষ বেলা 1 বছরের মাথায় এসে তারা এখন আবার ওই তিলোত্তমার বাবা মা সহ পুরো আন্দোলনটার দায়িত্ব নিজেদের হাতে তুলে নিচ্ছে। হয়তো মনে হচ্ছে মাঝখানটায় তারা একটু সরে গিয়ে ভুল করেছিল, এবার তার মানে সেই ভুলটা আর করতে চাইছে না, প্রথম থেকেই পুরো দস্তুর লড়ে জায়গা করে নিতে চাইছে। যে পরিস্থিতির সৃষ্টি হলো সেটা দেখে তো তাই মনে হচ্ছে। এবার এর ফলে রাজনৈতিক উদ্দেশ্য পূরণের একটা মাধ্যম হিসেবে ওই লাশটা, ওই নার্সের লাশ বা এই সন্তানহারা পরিবারটা ব্যবহৃত হতে পারে, এই ধারণাটাও কি তৈরি হয়ে গেল না? এটা কি রাজনীতির জন্য খুব খুব ভালো বিজ্ঞাপন, নাকি এই সমস্ত কিছুই আপনাকে আমাকে সাধারণ মানুষকে হতাশ করে দেওয়ার জন্য? এইগুলোই আমাদের প্রাপ্য, এগুলোই আমাদের ভবিতব্য, অন্যরকম কিছু ভেবে লাভ নেই। অকারণ সময় নষ্ট। রাজনীতি যা ভাবাচ্ছে তাই ভাবুন, সাধারণ মানুষের এর থেকে ভালো কিছু হওয়ার নয়। দেখুন প্রথমে ময়নাতদন্ত হওয়ার কথা ছিল শ্রীরামপুরে, এবার শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে
পরিবার ময়নাতদন্ত করতে রাজি ছিল না। কেন? কারণ তাদের মনে হচ্ছিল ওখানে যদি ময়নাতদন্ত হয় তাহলে সুষ্ঠু ময়নাতদন্ত হবে না। এবার বিষয়টা খেয়াল করে দেখুন, একটা পরিবার, তার সন্তান মারা গেছেন, তার মৃত্যুটা অস্বাভাবিক পরিবার মনে করছে, কিন্তু সেটাকে ময়নাতদন্ত করে যে নিশ্চিত হওয়া সত্যিই কোনো অন্যায় কিছু হয়েছে, অস্বাভাবিক কিছু রয়েছে, সেটার ক্ষেত্রেও তাদের বাছবিচার আছে। মানে যে কোনো জায়গায় চোখ বুজে যেগুলোর ওপর বিশ্বাস করা উচিত, ভরসা করা উচিত, সেটা করতে পারছে না সাধারণ মানুষ। বিশ্বাসগুলো কোন জায়গায় চলে গেছে ভাবুন তো। শ্রীরামপুরের হাসপাতালে যাতে ময়নাতদন্ত না হয় সেজন্য সকাল থেকেই পুলিশের ওপর চাপ তৈরি হচ্ছিল। শ্রীরামপুর হাসপাতালের বাইরে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি, ডিওয়াইএফআই, এসইউসিআই সবাই। এবার পুলিশও একটা সময়ের পর দেখেছে যে বিক্ষোভকারীদের তো সামলানো যাচ্ছে না, অসুবিধা হচ্ছে। এবার এইভাবে চলতে থাকলে আবার এখানে কীরকম কী পরিস্থিতির সৃষ্টি হয়, অকারণে এখানে শবদেহটা রেখে এই বিতর্ক বাড়ানোর কোনো মানে হয় না, উত্তেজনাকে আরও বাড়তে দেওয়ার কোনো মানে হয় না। সুতরাং পুলিশ নার্সের দেহটি নিয়ে আসে কলকাতায়। ঠিক করে কলকাতা পুলিশ মর্গে দেহ ময়নাতদন্ত করা হবে। এবার তাতেও পরিবার বা ওই বিরোধী দলগুলো, বিজেপি, বাম নেতৃত্ব, এদের সবার আপত্তি। তার কারণ একটা অদ্ভুত ধারণা সবার, সেটাই তারা বলছেন যে এখন পুলিশের নেতৃত্বে যে কিছু জিনিসগুলো হবে সেগুলোর মধ্যে সুষ্ঠু বা নিরপেক্ষ বা যথার্থ, যেটা ন্যায্য, সেইটা জানা যাবে না। যদি কোনো রকম অস্বাভাবিক কিছু থাকে সেটা কোথাও গিয়ে পুলিশ প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করতে পারে। এই জন্যে হয়তো অস্বাভাবিক থাকলেও সেটা স্বাভাবিক বলেই দেখানো হতে পারে। এবার মৃত্যুটা কিন্তু স্বাভাবিকও হতে পারে, কিন্তু কতটা বাছবিচার বলুন তো ময়নাতদন্তের। এবার সেই জন্যেই বিরোধীরা ঝাঁপিয়ে পড়লেন, কিন্তু সেটা করতে গিয়ে যা করলেন তাতে কি সন্তানহারা পরিবারের পাশে দাঁড়ানো হলো? সিপিআইএম বা বিজেপি নেতারা হয়তো বলবেন যে তারা ছিলেন বলেই আজ ময়নাতদন্ত করে ফেলতে পারেনি পুলিশ, দেহ সংরক্ষণ করে ফেলতে বাধ্য হয়েছে। বলতে পারেন যে তারা ছিলেন বলেই পরিবারের দাবি পূরণের একটা সম্ভাবনা এখনো তৈরি হয়েছে। যদি এর পেছনে কোনো অস্বাভাবিক কারণ থাকে, কোনো অন্যায় হয়ে থাকে, তাহলে সেটা অন্তত প্রকাশ্যে আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। বলতেই পারেন তারা, ঠিক যেভাবে তিলোত্তমার ক্ষেত্রে বলতেন। সব মেনে নিচ্ছি, এগুলো কোনোটা কিছু মানতে আমাদের আপত্তি নেই। এমনকি লাশ নিয়ে যদি রাজনীতি তার নিজের ফয়দা খোঁজার কথা ভাবে, তাতেও আমাদের কিচ্ছু বলার নেই। আমরা জীবিত থাকতেই তো রাজনীতির ফয়দার বস্তু হয়ে গেছি, মৃত অবস্থায় হব, এটাতে আরও আশ্চর্য কী আছে? কিন্তু সেটার জন্য এইভাবে রাস্তায় মারপিট করলে এটা মানুষের জন্য কতটা একটা কঠিন একটা দৃশ্য তৈরি করতে পারে, পরিবারটার জন্য কতটা অসহনীয় জায়গা তৈরি করতে পারে, কেউ ভাবলেন না? তারা তো বলতে পারেন অবশ্য যে এই মারপিটটা না করলে আদালত ওই পরিবারের কথা শুনতো না, দেহ সংরক্ষণের নির্দেশ দিত না। এই কথাটা কি তারা জোর গলায় দাবি করতে পারবেন? মারপিট করার জন্যই পুরোটা হয়েছে। আরেকটা কথা, তিলোত্তমার আন্দোলন অরাজনৈতিক হয়ে গেছিল বলে এবার প্রথম থেকেই কি বিরোধীরা চাইছেন একেবারে স্ট্যাম্প মেরে দিতে? ওই যেটা বললাম, কেউ কাউকে আর জায়গা ছাড়তে চাইছেন না, কোনোভাবে যাতে হাত ফসকে না যায়, এই জন্যে সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছেন। এবং যাতে অন্য পক্ষ দাবি করতে না পারে, এই মানে চরম লড়াই, একটা আগ্রাসী মনোভাব থেকেই ওই চটি জুতো খুলে একে ওকে দেখিয়ে পুলিশের গাড়ির বোনেটে নাচানাচি করে এই সমস্ত রাজনৈতিক কর্মীরা পরিতৃপ্ত হয়েছেন। যুদ্ধটা ঠিক করেছি, তুল্যমূল্য হয়েছে, কেউ কাউকে ছাড়িনি। আমরা পার্টি যান, পার্টির জন্য আমরা শেষ পর্যন্ত লড়ে যেতে পারি। তাহলে এক্ষেত্রে তো ওই তিলোত্তমা আন্দোলনের কথাটা আরেকবার মনে করিয়ে দিতে হয়। ওই তিলোত্তমার আন্দোলনে যবের থেকে রাজনীতির রং লেগেছে, তবের থেকে তো তিলোত্তমার পরিবারকেও রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে ভাবতে শুরু করে দিয়েছে রাজনীতি। শাসক দল তারা কিভাবে এখন দেখছে আপনারা দেখতে পাচ্ছেন। গত এক বছরে যেটা হয়নি, এখন তিলোত্তমার বাবা মা অভিযোগ তুলছেন যে তাদের ওপর পুলিশের লাঠির ঘা পড়েছে।
এবার তিলোত্তমার পরিবার রাষ্ট্রপতিকে চিঠি লিখেছিল, রাষ্ট্রপতির আপ্তসহায়ক তিলোত্তমার পরিবারের সাথে যোগাযোগ করেছেন। এই সব কিছুর পেছনেই তো এখন রাজনীতি দেখছে তৃণমূল। আর তাই তিলোত্তমা আন্দোলন থেকে সাধারণ মানুষকে বিচ্ছিন্ন করার চেষ্টাটাও তো শুরু হয়েছে, যেটা গত 1 বছরে হয়নি। অতবার রাত দখল হয়ে গেছে, কোথাও কোনো সমস্যা হয়নি, অথচ এই 1 বছরের মাথায় যে আন্দোলনকে বা যে রাত দখলের উদ্যোগকে চোখেই পড়ছে না বলে শাসক দলের মুখপাত্র উড়িয়ে দিয়েছেন, সেই রাত দখলকে কেন্দ্র করে সোনারপুর বজবজে রাত দখলকারীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এই অভিযোগও তো তৃণমূল আর প্রশাসনের বিরুদ্ধে। এটা তো গত 1 বছরে বা ওই প্রথম যে রাত দখলের ঘটনাটা ঘটেছিল তখনও হয়নি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে সামিল হয়েছে। তাহলে এখন 1 বছরে এই আন্দোলনটাকে রাজনীতি গ্রাস করেছে, এটা নিশ্চিত হয়ে গেছে বলেই কি এখন পুলিশ প্রশাসন সরকার শাসক দল সবাই মিলে একদম রাজনৈতিক স্টাইলেই পুরো ব্যাপারটাকে ডিল করার কথা ঠিক করে ফেলেছে? এই জন্যেই তো অসংখ্য মানুষ আস্তে আস্তে হতাশ হয়ে গেছেন। এটাও তো ঘটনা। ওই বললাম, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক বলেছেন যে তিলোত্তমা আন্দোলন শেষ, মৃত, আর কিচ্ছু বাকি নেই। এবার তিলোত্তমা আন্দোলনের যে পরিণতি 1 বছরে হয়েছে সিঙ্গুরের এই নার্সের ক্ষেত্রে, সেটা কি একদম শুরুতেই গোড়াতেই ঘটে গেল? সন্দেহ হচ্ছে, জানেন তো। অঙ্কুরেই কি আন্দোলনের দফা রফা করে ফেলল বিরোধীরা। এবং তার থেকেও বড় কথা, রাজনীতি কি সুবিচারের পথে সব থেকে বড় অন্তরায় আমাদের আপনার আমার জীবনে, আমাদের সাধারণ মানুষের জীবনে? এই প্রশ্নটা কি এই আজকের এই স্বাধীনতা দিবসের দিনে এই ঘটনাটা নতুন করে তুলে দিল না? এই প্রশ্নটাকে তুলে দিল না যে রাজনীতি কি আমাদের পরাধীন করে রাখতে চায়? পুলিশকে একটু তো তদন্ত করতে দেবেন। যারা এই বিষয়টায় নেই, যারা এই বিষয়টা জানেন না, তারা এসে ঝাঁপিয়ে পড়লেন প্রথমেই। আমি একটা কথা বলবো, একটু খোঁজ নেবেন। সিঙ্গুরে অতীতে সিঙ্গুরের এক প্রাক্তন বিধায়কের ছেলের নামে কোনো নার্সিংহোম ছিল কিনা, আর সেখানে পরপর নার্সের রহস্য মৃত্যু হয়েছিল কিনা, হয়ে থাকলে তখন কেন ধামাচাপা দেওয়া হয়েছিল? নথিগুলো তো আস্তে আস্তে আসবে না সামনে। আর কবে আসবে? যদি সত্যিই পরপর নার্সের রহস্য মৃত্যু হয়ে থাকে তো সেই রহস্যের পর্দা ফাঁস হওয়া উচিত। যদি সেই ইঙ্গিত থেকে থাকে, সেই তথ্যগুলো যদি থেকে থাকে, যেগুলো আসবে শুনছি, আসছে না কেন? এতদিন অবধি আসতে কে বারণ করেছিল? কেন সামনে আনা হয়নি? কেন, যদি সত্যিই ওখানে কোনো রকম অন্যায় হয়ে থাকে, সাধারণ ঘরের তো মেয়েরা, তারা কেন এতদিনও সুবিচার পাওয়ার একটা সম্ভাবনা অন্তত তৈরি হলো না? এই দায়িত্ব কেউ নিল না কেন? শুধু ইঙ্গিত দিয়ে একটা রাজনৈতিক ফয়দা তোলার মতো, বা যারা প্রতিরোধ করছে তাদের গোড়ায় গলদের দিকে আঙুল তুলে রেখেই দায়িত্ব শেষ? আসল উদ্দেশ্য রাজনীতির কখনো সাধারণ মানুষের ফয়দা থাকে না, জানেন তো। আসল উদ্দেশ্য থাকে যে ঠিক আছে, ওই রাজনৈতিক আন্দোলনটাকে শুরুতেই ধামাচাপা দিয়ে দেওয়া। দেখুন, মেডিকেল ইন্টার্নের রহস্য মৃত্যু, তার স্বচ্ছ ময়নাতদন্তের দাবি, দেহ ঘিরে বিক্ষোভ, রাজনীতির দেউলিয়াপনা এবং এই পরিবারের অসহায় অবস্থা, এটাই তো, এই 5টা বিষয় তো সিঙ্গুরের এই নার্সিং পড়ুয়ার মৃত্যুর সঙ্গে ঠিক 1 বছর আগের ওই তিলোত্তমার মর্মান্তিক পরিণতিকে জুড়ে দিয়েছে। আরেকটা মৃত্যুও আজ স্বাধীনতার সকালে সবাইকে নাড়িয়ে দিয়েছে। ভাবুন, চারদিকে যখন দেশাত্মবোধক গানের শব্দে মানে মম করছে চারপাশে, জাতীয়তাবাদ ফুটে বেরোচ্ছে আমাদের সবার শরীর থেকে, আমরা অনুপ্রাণিত হচ্ছি, তখন দুটো প্রাণের চলে যাওয়ার খবর, নিথর হয়ে যাওয়ার খবর নাড়িয়ে দিয়ে যাচ্ছে। আমরাও সেই কথাই আলোচনা করছি। একটা পজিটিভ দিনে নেগেটিভ খবর আলোচনা করতে বাধ্য হচ্ছি। এর থেকে লজ্জার কিছু আছে? পশ্চিম মেদিনীপুরের ডেবরার এক বাসিন্দার মৃত্যুটা তো আজকের এই উছলে পড়া জাতীয়তাবোধের ঢেউয়ে চাপা পড়ে যায়নি? আমরা কি শুনলাম, কি বুঝলাম? একজন চাকরিহারা শিক্ষকের মৃত্যু হয়েছে।
স্বাভাবিক মৃত্যু, অস্বাভাবিকত্ব নেই, অসুস্থতার থেকে মৃত্যু। কিন্তু অসুস্থতা কোন কারণে? এই প্রশ্নটা তুলেই এই মৃত্যুর সঙ্গে নিয়োগ দুর্নীতির মতো বিষয়কে জুড়ে দিয়েছে সুবল সোরেনের পরিবার। আরেকটা জিনিসও জুড়ে যাওয়ার উপক্রম হয়েছিল, যেটা এই নার্সের ক্ষেত্রে হয়েছে, দেহ হাইজ্যাক। রাজনীতি একটা চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। আন্দোলনকারীরা পুলিশের বিরুদ্ধে সেই অভিযোগটা তুলেছে। দেখুন, যে কোনো মৃত্যুতেই তার মানে আজকাল এই বিষয়গুলো জুড়ে যাচ্ছে। সিমটম সেম, ওষুধ সেম, উপসর্গ যেরকম সেইভাবেই চিকিৎসা। কিন্তু এসবের আড়ালে এই পরিবারটা কি হারালো? তাদের পরিবারের এমন একজন সদস্যকে, ভরসাকে, যার বয়স মাত্র 35, এবং তার থেকেও বড় কথা, সুবলের একটা 1.5 বছরের ফুটফুটে বাচ্চা রয়েছে। এই স্বাধীনতা দিবসের দিনেই কি আজীবনের মতো পরিস্থিতির কাছে পরাধীন হয়ে গেল এই ছোট্ট সন্তানটা? ভাবুন তো, এটাও ভাবুন, কে এই সুবল সোরেন? দুটো পরিচয়। এক, তিনি চাকরিহারা শিক্ষক, তাই পরিবার অভিযোগ করেছে যে যোগ্য হওয়া সত্ত্বেও চাকরি চলে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। সেই মানসিক চাপ থেকেই সেরিব্রাল। মানে আবার তো সেই গোড়াতে চলে যেতে হয় গোটা ব্যাপারটায়। কেন চাকরিটা চলে গেল এগুলো জানেন আপনারা, আর আলোচনা করে লাভ নেই। আরেকটা পরিচয়, মৃত সুবল আদিবাসী সম্প্রদায়ের। এবার এটার মধ্যে একটা টুইস্ট আছে আর কি। এক্ষেত্রে এই ধরনের পরিবারকে, আদিবাসী পরিবারের সন্তান তো, সুতরাং এই অভিযোগটাকে খুব দুর্দান্তভাবে, খুব দ্রুত রাজনৈতিক মোড়ক দিয়ে দেওয়া যায়, জানেন তো। কিন্তু রাজনীতিটা একটা অদ্ভুত স্টাইলে চলে, এবং তারা মানে স্লিপে ফিল্ডারের মতো। তারা সবসময় মানে প্রবল তৎপর এবং সতর্ক থাকে। একটু যদি দেখে ব্যাটসম্যানের ব্যাটের কোণে খোঁচা লেগে ক্যাচ উঠেছে, ঝাঁপিয়ে পড়ে তালুবন্দি করতে না রাজনীতির জাস্ট কোনো অসুবিধা হয় না। এই কোনো সুযোগ রাজনীতি ছাড়ে না, সে জ্যান্ত হোক বা মৃত হোক মানুষটা। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা যারা, সেই শিক্ষকদের মধ্যে তিনিও ছিলেন। আন্দোলনের অন্যতম মুখ হয়ে ওঠেন। শুক্রবার কলকাতার বাইপাসের ধারে এক হাসপাতালে সুবল সোরেন নামে সেই যোগ্য চাকরিহারা শিক্ষকের মৃত্যু। সুবল পশ্চিম মেদিনীপুরের ডেবরার বাসিন্দা। 11ই আগস্ট বছর 35-এর এই চাকরিহারা শিক্ষক বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। তাকে ডেবরার হাসপাতালে ভর্তি করানো হয়। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সুবলকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দিন দুয়েক ধরে বাইপাসের ধারের এক হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। হাসপাতাল সূত্রে খবর, মস্তিষ্কের রক্তক্ষরণের ফলে মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, উচ্চ রক্তচাপে ভুগছিলেন সুবল। মানসিক অবসাদের জেরে নিয়মিত ওষুধ খেতেন না। মৃত্যুর জন্য রাজ্য সরকারকেই দায়ী করেছে পরিবার। পেশার একটু ছিল, ওই চাকরি চলে যাওয়ার পর থেকে টেনশনে। চাকরি যদি চলে যাবে তাহলে আমি কি করে বাঁচব? সুবলের মৃত্যু নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, একটা স্ট্রেসফুল লাইফে হয়তো সেই জন্য আপনি ওষুধ খাওয়াটাও হয়তো বন্ধ হতে পারে। প্রেশার যেটা, উনি ওষুধ খেতেন না। সুবলের মৃত্যুতে ক্ষোভে ফুঁসছেন আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা। একমাত্র আর্নিং মেম্বার এই ছোট্ট বাচ্চাটার দায় কে নেবে বলুন আপনারা? এরপরে যদি বড়সড় কিছু দুর্ঘটনা ঘটে তাহলে পরে তার দায় কিন্তু সম্পূর্ণ রূপে কোর্ট, সরকার, বিরোধী সকলকে নিতে হবে। কে কাকে হারালো? সুবলের সন্তান তার বাবাকে, স্ত্রী তার স্বামীকে, পড়ুয়ারা একজন শিক্ষককে, নাকি দেশ হারালো এক কৃতি সন্তানকে? হারালো অনেকেই, কিন্তু জিতলো একমাত্র রাজনীতি। তিনি তো অসুস্থ ছিলেন না। হাইপার টেনশনটা আসে কেন? এই কারণগুলো প্রমাণিত। তাই পরোক্ষভাবে হলেও ডাকাত রানী এবং তার যে পার্শ্বদরা আছেন
তারাই এই ঘটনার জন্য দায়ী। একটা মাত্র এটা সমাধান হতে পারে, তা হচ্ছে যারা টাকা দিয়ে চাকরি কিনেছে তাদেরকে কাজ থেকে বার করো, যারা ন্যায্য তাদেরকে কাজে ঢোকাও। যারা এই মৃত্যু নিয়ে নানা কথা বলছে তারাই তো কোর্টে গিয়ে তাদের আইনজীবীরাই তো চাকরি খাওয়ার পলিটিক্সটা করেছে। মানে একটা জিনিস তো খুব পরিষ্কার হয়ে গেল, সুবল সোরেনের মৃত্যুর সঙ্গে নিয়োগ দুর্নীতি মিশে গেল। আর যেহেতু সুবল বাবু ওই চাকরিহারা শিক্ষক, তার মৃত্যুতে রাজনীতি মসৃণভাবে ওই চাকরি চলে যাওয়ার কারণটাকে জুড়ে দিল। শুনলেন তো, উচ্চ রক্তচাপ, টেনশন, ব্লাড প্রেশার বাড়া, এই সব কিছু কীভাবে মিলেমিশে গেল একটার থেকে আরেকটা। একদম মানে সুনির্দিষ্ট একটা যোগসূত্র রাজনীতি খুঁজে বার করেছে। ওই চাকরি যদি চলে না যেত তাহলে তার টেনশন হতো না, টেনশন না হলে ব্লাড প্রেশার বাড়তো না, ব্লাড প্রেশার না মারলে সেরিব্রাল হতো না, তিনি মারা যেতেন না। সিম্পল ইকুয়েশন। এই সব কিছুর জন্য দায়ী কে? ওই নিয়োগ দুর্নীতি। নিয়োগ দুর্নীতির পেছনে সরকার, এইভাবে পুরোটা দেখে দেওয়া গেল। রাজনীতি আর মৃত্যু সুন্দরভাবে মসৃণভাবে জুড়ে গেল। এবার এইটা না প্রত্যেকটা ক্ষেত্রে দেখছি। যেমন আজকে দেখলেন তো, আজকে রাজ্য সরকার রেড রোডে স্বাধীনতা দিবস পালন করল, প্রত্যেকবার করে, সেটা তো কথা না, কিন্তু ওই জুড়ে যাওয়ার ব্যাপারটা সেটা তো সেখানেও হলো। এক্ষেত্রে রাজনীতি কীরকম আনকা, যেটার মধ্যে জুড়ে যাওয়ার কথা নয় তার মধ্যেও জুড়ে গেল দেখলেন। ঠিক একইভাবে রেড রোডেও আমরা দেখলাম দল এবং সরকার অফিসিয়ালি জুড়ে গেল। মানে এরকমই একটা ছবি তো তুলে ধরলাম আমাদের সামনে ওই রেড রোডটা আজকের দিনে। 1900 শতকের শুরুর দিকে ওই লাল ল্যাটেরাইট মাটি দিয়ে রাস্তাটা তৈরি করেছিল ব্রিটিশরা, মূলত ফোর্ট উইলিয়ামের সঙ্গে শহরের বিভিন্ন রাস্তার যাতে একটা সংযোগ স্থাপন করা যায় সেই জন্যই ওই লাল রাস্তাটা তৈরি হয়েছিল, তাই নাম হয়েছিল রেড রোড। ব্রিটিশরা চলে গেছে 79 বছর আগে। তারপর লাল পতাকার জমানা ছিল, বাম সরকার 14 বছর 34 বছর ধরে তারা রাজত্ব করেছে, চলে গেছে 14 বছর। কিন্তু তারপরেও রেড রোডের নামের সঙ্গে রেডটাকে মোছা যায়নি, রেড রোডই রয়ে গেছে নামটা। ইন্দিরা গান্ধী সরণি কেউ বলে না এখনো। এবার ব্রিটিশরা এই রাস্তায় প্যারেড করতো, সামরিক অভিযানের জন্য রাস্তাটা শুরুর থেকেই চওড়া রাখা হয়েছিল, মানে গতিবিধি যাতে মসৃণ হয় তার সমস্ত ব্যবস্থা ছিল। আর সেই চওড়া মসৃণ রাস্তাতেই একসঙ্গে পাশাপাশি হাঁটলো রাজনীতি এবং সরকার, এবং জুড়েও গেল, প্যারালাল না, সঙ্গে হাত ধরাধরি করে। ওই রাস্তাতে স্বাধীনতার প্যারেডে আজকে একটা গান বাজানো হলো, আর সেই গানটার মধ্যে দিয়েই দল আর সরকারের এজেন্ডাটা আরও বড়, আরও মসৃণ করা হলো। রাজনীতি আর সরকারের একটা সংযোগ স্থাপিত হলো। দেখুন, এই খেলা হবে, এটা তৃণমূলের রাজনৈতিক স্লোগান। সরকারি অনুষ্ঠানে এই গান বাজার কোনো বাধা নেই, কিন্তু এটা ভাববেন না যেটা এটা 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 মানে অন্যায় হয়েছে, কিচ্ছু হয়নি, হতেই পারে। কারণ 100 দিনের কাজে কেন্দ্রের বকেয়া থাকায় রাজ্য নিজেই 2023-এ একটা কর্মসংস্থান প্রকল্প তৈরি করেছিল। বছর দুয়েক আগেই সরকারিভাবে তার নাম রাখা হয়েছিল খেলা হবে, তার মানে 2 বছর আগেই খেলা হবে ব্যাপারটা সরকারি হয়ে গেছিল। আজ স্বাধীনতা দিবসে খেলা হবে আঞ্চলিক রাজনীতিকে সরকার শুধু জাতীয় লেভেলে নিয়ে গেল। খেয়াল করে দেখুন, সারা দেশে খেলা হবে এটা বলা হলেও তার মধ্যে আবার আলাদা করে শুধু 3টে রাজ্যের নাম বলা হয়েছে। কোন 3টে রাজ্য? ত্রিপুরা, আসাম, দিল্লি। এবার এই 3টে রাজ্যের ক্ষমতায় কে? শুধুমাত্র বিজেপি। মানে দল আর সরকার স্বাধীনতা দিবসে এটা এর মধ্যে আবার নিজেদের এজেন্ডাটাও মিলে গেল, কারোর মধ্যে কোনো দূরত্ব থাকলো না। পরের পার্টটা আরও ইন্টারেস্টিং। গানে বলা হলো তো, শুনলেন, দেশপ্রেম, মাতৃভূমি আর দেশ বাঁচানোর খেলা হবে। মানে মেলালেন আর কি। 26-এর বিধানসভার যুদ্ধ এখানটার থেকে আলটিমেটলি যে কেন্দ্রে সরকার বদলের লড়াই, সব কিছুতেই যে আস্তে আস্তে কিভাবে এই আন্দোলনটা যাবে বা সরকার বা শাসক দল সেই দিকেই নজর রাখছে, সেটাই সরকারিভাবে আজকে সবার সামনে তুলে ধরা হলো। এবার তার মানে এখন থেকে ওই সরকার আর খেলা হবে একসঙ্গে উচ্চারিত হবে।
খেলা হবে স্লোগানটা, তার মানে স্বাধীনতার দিনই স্বাধীন হয়ে গেল। বিজেপি স্বাধীনতার প্রাক্কালে সংগ্রামী ভাতা ঘোষণা করেছিল, মানে স্বাধীনতার 79 বছর পরেও স্বাধীনতার ডাক দিয়েছিল বিজেপি, আর পাল্টা হিসেবে তৃণমূলের সরকার সোজাসুজি স্বাধীনতার দিনে দেশ বাঁচানোর ডাক দিয়ে দিল, তাও আবার গানে গানে। হীরক রাজার দেশে না, এই সিনেমাটা অসাধারণ, আপনাদেরও ভালো লাগে আমি জানি, কারণ প্রতি মুহূর্তে মিল টেল খুঁজে পান বিভিন্ন কিছুর সঙ্গে। এবার মুশকিল হচ্ছে আজকাল আর এই সিনেমাটা নিয়ে কিছু কথা বলার জো নেই, কারণ রাজনীতি সিনেমাটাকেও গ্রাস করে নিয়েছে। ফলে এটা নিয়ে কিছু বলতে গেলে এত অসাধারণ ভাবনাকেও রাজনীতির অ্যাঙ্গেলে কাটাছেড়া করা হবে, তো ওই জন্য আর সিনেমার নামেও যাচ্ছি না। কিন্তু এই সিনেমাটায় একটা বিখ্যাত কথা রয়েছে, গান আছে তাই জান আছে। আজকাল দেখছি গান আছে তাই রাজনীতি আছে। ওনাদের যা রুচি উনি করেছেন, অন্য রাজ্যগুলো পার্টি করেছে, পারফরমেন্স করেছে, দেশের প্রধানমন্ত্রী তার বক্তব্য রেখেছেন, জাতীয় স্তরে কর্মসূচি হয়েছে। আমি বক্তব্যের যার যা রুচি সেইটাই করবে। কয়লাকে দুধে সিদ্ধ করলে তো কয়লার রঙের পরিবর্তন হয় না, আর কুকুরের ল্যাচকে 100 জন 200 জন ধরে টেনে ধরলেও ছেড়ে দিলে বেঁকেই যায়। 100% খেলা হবে, মানুষ খেলবে, মামাটি মানুষ খেলবে, নিশ্চিতভাবে খেলবে। রাজনীতি কীভাবে জানেন? রাজনীতি ভাবে কখনো কখনো ওরা থাকে আধারে, আবার রাজনীতি কখনো কখনো ভাবে ওরা থাকে আধারে। এরা চন্দ্রবিন্দুর ফারাক। এবার এই চন্দ্রবিন্দুটাও খুব ইন্টারেস্টিং জানেন তো। চন্দ্রবিন্দু আমরা সচরাচর কেউ গত হলে তার আগে দিই তো, মানে তারপরে ভূত। এই ভুতুরে জায়গাটায় পৌঁছতে গেলে আজকাল এই আধারটা হচ্ছে একটা রাস্তা। এবার দেখুন, আধার দেহতত্ত্বে এটাই তো আসল কথা, কার ভেতরে কে থাকে? আত্মা অবিনশ্বর, কিন্তু তার একটা আধার লাগে। সুতরাং এই আধারটাকে কেন্দ্র করেই সেটা বাস্তবে কোথা থেকে কোথায় যাচ্ছে সেটা নিয়েই আধারের টানাটানি। মানে আধারকে ডিফাইন করতে গেলে এখন আধার কার্ড লাগে, আর তখনই তো ওই লাইনটা আরেকবার চলে আসে, ওরা থাকে আধারে। এখানে ওরা মানে, এখানে ওরা মানে যারা এপাশ ওপাশ থেকে যারা আমাদের নাগরিক হয়ে গেছেন, কিন্তু যাদের নাগরিক হওয়ার কথা নয় কিন্তু হয়ে গেছেন, আমাদের দেশের সঙ্গে মিশে গেছেন। এবার কে মিশে গেছেন সেইটা মিশে যাওয়ার এই ওরাদের খুঁজতে গিয়ে আমরারা, মানে যারা ন্যায্য নাগরিক, তারাও ওটার মধ্যে মিলে যাব কিনা, ওই আধারে আমাদের ঠেলে দেওয়া হবে কিনা, সেই প্রশ্নটাই তো ঘুরপাক খাচ্ছে এই মুহূর্তে আধার কার্ডকে ঘিরে। দেখুন, এটা অভিযোগ, এটা বাস্তব। নিঃশব্দে আমাদের দেশে ঢুকে জায়গা করে নিচ্ছে অনুপ্রবেশকারীরা, মিশে যাচ্ছে আমাদের জনসমুদ্রে। এবার সেই বেনজলকে আলাদা করার চেষ্টাও শুরু হয়েছে এসআইআরের মাধ্যমে, কিন্তু এক্ষেত্রে বাদ সেজেছে নথি। বাদ তো দেবেন, কিসের ভিত্তিতে দুধ আর জল আলাদা করবেন? এটা নিয়েই গণ্ডগোল। কোনো একটা পদ্ধতি হবে, সেটার মধ্যে রাজনীতি আছে, বিতর্ক হবে না, হয় নাকি? বিতর্কের জল গড়িয়ে গেছে সুপ্রিম কোর্ট অবধি। আলোচনার কেন্দ্রে আধার কার্ড, নাগরিকত্ব আর এসআইআরের ইস্যুতে এই আধারই সব মিলিয়ে একটা অদ্ভুত আধার তৈরি করেছে, যে আধারে গা ঢাকা দিয়ে নিশ্চিন্তে আমাদের দেশের জনসমষ্টিতে বহিরাগতরা মিশে যাচ্ছে বলে অভিযোগ। এবার এই এতগুলো বিষয় সবাই জানে, এই বিষয়টা অন্যায় সবাই বলছেন, কিন্তু তারপরেও আধারকে স্বীকৃতি দেওয়ার দাবি উঠেছে সুপ্রিম কোর্টে। সুর চড়িয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন আধার পরিচয়পত্র হতে পারে না নাগরিকত্বের, সেই প্রশ্ন তুলে দিয়েছেন তিনি, এবং হুঁশিয়ারি দিয়েছেন এসআইআরের নামে যোগ্য নাগরিকদের নাগরিকত্ব যেন না যায়। এটা একদম ঠিক দাবি। কেন যোগ্য নাগরিকদের নাগরিকত্ব যেন কোনো কিছু করে, এসআইআর কেন, কোনো কিছু করেই যোগ্য নাগরিকদের নাগরিকত্ব যাওয়াটা উচিত নয়। এটা নিয়ে তো কোনো ডিবেট নেই, আপনি আমি সবাই একমত। তার মানে এটাও ধরে নেওয়া যেতে পারে যে তিনি চাইছেন অবৈধ নাগরিকরা তারা চিহ্নিত হোক, নাগরিকত্ব হারাক,
মানে এটাই তো হওয়ার কথা। যোগ্যরা থাকলে তো অবৈধরা বাদ হয়ে যাবে, তাদের যদি আলাদা করে দেওয়া যায় তাহলে কি আর তাদের রেখে দেওয়া হবে? কিন্তু নাগরিকত্ব নির্ধারণ যে হবে, কিসের ভিত্তিতে হবে? এই জায়গাতেই আবার সেই আধার, এই আধার দিয়েই কি চেনা যাবে কোন দেশের আধার সে? এই উত্তরটা কিন্তু আপনার আমার আধার কার্ডের পেছন দিকে স্পষ্ট ভাষায় লেখা আছে। একবার বার করুন, একটু দেখুন না, একটু পেছন ফিরে কি লেখা আছে। অনেক কিছু আছে, ঠিকানা আছে, বাবার নাম আছে, এখন পরের দিকে যেগুলো আছে সেগুলোতে ডেট অফ বার্থ আছে, সব আছে। কিন্তু লেখা আছে আধার, ঠিকানার পরিচয়পত্র হলেও তা কোনোভাবেই নাগরিকত্বের প্রমাণ নয়। এবার দেখো, যেটা শুরুর থেকেই এই আইন অনুযায়ী তৈরি এবং যেটা প্রথম থেকেই কমিউনিকেট করে দেওয়া হয়েছে, জানিয়ে দেওয়া হয়েছে, লিখিতভাবে জানিয়ে দেওয়া হচ্ছে, এই কার্ডে লেখা আছে, তারপরে সেটা নিয়ে তো বিতর্ক হওয়ার কথা না, কিন্তু বিতর্ক হচ্ছে কারণ রাজনীতি আছে। আর আধার থাকলে রাজনীতির আগ্রহটা বাড়ে। এই কার্ডটা যে নাগরিকত্বের প্রমাণ হতে পারে না, এসআইআর মামলায় কিন্তু সে কথা মনে করিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। আর কমিশনও মনে করিয়েছে যে ওই আধার কার্ড, ভোটার কার্ড পাওয়াটা এখন অনেক সহজ হয়ে গেছে, ফলে বেশিরভাগ অনুপ্রবেশকারী আধার কার্ড, ভোটার কার্ড পেয়ে যাচ্ছেন। এটা তো আমরাও দেখিয়েছি আপনাদের, এটা তো বাস্তব। যেটা বাস্তব সেটাকে অস্বীকার করে লাভ নেই। এবার আমাদের এখানকার সিস্টেমকে কাজে লাগিয়েই যে অনুপ্রবেশকারীরা এটা পাচ্ছে, এটাও তো পরিষ্কার, হইলে আর পেলো কী করে? বাংলাদেশে বসে তো আর আধার কার্ড বানায়নি, তা বলা যায় না, এটাও দায়িত্ব নিয়ে বলতে পারবো না। এবার দেখুন, যদি আধারকেই নাগরিকত্বের প্রমাণ হিসেবে ঘোষণা করে দেওয়া হয়, তাহলে যে বাংলাদেশিরা ইতিমধ্যেই আমাদের জনসংখ্যায় মিশে গেছে, তাদের তো আলাদা করার বা চিহ্নিত করার আর কোনো রাস্তাই থাকবে না। এটা তো কেউ চাইছেন না। রাজনীতি তো বলে দিয়েছে অবৈধদের বাদ দেওয়া কোনো অসুবিধা নেই, বৈধরা যেন বাদ না যান। কিন্তু যে দাবিটা তোলা হচ্ছে, তাতে কি এই কাজটা সত্যিই সম্ভব? আধার কার্ড করলো, তার জন্য মানুষকে আবার একটা পয়সাও দিতে হলো, ঘন্টার পর ঘন্টা লাইন দিতে হলো, কত ডকুমেন্ট দেখাতে হলো, তবে সে একটা আধার কার্ড পেল। এখন বলছে তাও চলবে না, একটা ডকুমেন্ট হিসেবে আধার কার্ড কেন এলাও হবে না? এটা আমাদের প্রশ্ন, জানেন তো। আমরা কিন্তু সবাই জানি, মানে যখনই তৈরি করাতে গেছেন, সে পাসপোর্ট হোক, আধার হোক, রেশন কার্ড হোক বা আপনার ভোটার কার্ড হোক, সাধারণ মানুষ যখনই তৈরি করাতে যায়, এটা নথি পাওয়ার যে কত রকম হ্যাপা, এটা প্রত্যেকটা লোক টের পেয়েছে, আপনি আমি সবাই। বাট এত হ্যাপা করার পর আমাদের কেন হ্যাপা পোহাতে হচ্ছে? কারণ এগুলো তো বিরাট একেবারে বারবার করে খতিয়ে দেখে যাতে কোনো ফাঁক না থাকে, তারপর এটা দিতে হয়। তাহলে এই অনুপ্রবেশকারীগুলো পাচ্ছে কি করে হাতে? দায় টাকা। অনুপ্রবেশকারীদের হাতে যদি বৈধ নথি থাকে, এত কষ্ট করে পেয়েছে, ওরাও নিশ্চয়ই কষ্ট করেই পেয়েছে, তাহলে অনুপ্রবেশকারীরা নাগরিক হয়ে যাবে। আজ হাওড়া স্টেশনে 42 বছরের মিজান মিয়াকে ধরেছে পুলিশ। তার বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে মামলা শুরু হয়েছে। এবার মিজান পুলিশে কি জানিয়েছে? 22 বছর আগে ত্রিপুরা সীমান্তটা পেরিয়ে সে আগরতলায় ঢুকেছিল। এ রাজ্যের দায় নেই, কিন্তু এটাতে এবার এ রাজ্যের কাউকে আঙুল তোলা যাবে না। মিজান ত্রিপুরার থেকেই আধার কার্ড, প্যান কার্ড আর ভোটার আই কার্ড তৈরি করিয়েছিল, 22 বছর আগে করিয়েছিল। সুতরাং এটাতেও একটা কমন টার্গেট হতে পারে। যা করেছে ওখানকার বাম সরকার করেছে। এবার পরে সে স্থানীয় এক মহিলাকে বিয়ে করে ওখানে থিতু হয়, তাদের একটা মেয়ে আছে, চেন্নাইয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছিল কয়েক বছর ধরে। দিন কয়েক আগে আগরতলায় থাকাকালীন সে বিজেপি সরকারের সমালোচনা করে সমাজ মাধ্যমে একটা পোস্ট করে, আর তাতেই তার বাংলাদেশি পরিচয়টা জানাজানি হয়ে যায়। মানে এটার মধ্যে একটা টুইস্ট আছে, যে রাজ্যে আছেন সেখানকার সরকারের সমালোচনা করলে আপনাকে নিয়ে কিন্তু কাটাছেঁড়া হবে, তার আগে অবধি হবে না সমালোচনা না করলে। করে ফেলেছিল, যাই হোক। এবার তাতে সে বুঝতে পেরেছিল যে তাকে নিয়ে টানাটানি হবে এবার, সুতরাং চেন্নাই পালাচ্ছিল, হাওড়া স্টেশনে ধরা পড়েছে। আর এই কথাটা আজ লাল কেল্লায় বলেছেন আমাদের প্রধানমন্ত্রী।
ভারতের জনবিন্যাসটা বদলে দেওয়ার চক্রান্ত হচ্ছে, ভারতীয় মেয়েদের টার্গেট করা হচ্ছে। একদম মিজান মিয়ার আইডিয়াল কেস। বাংলাদেশি মিজান ত্রিপুরার মেয়েকে বিয়ে করেছিল, সন্তান রয়েছে। মিজান চেন্নাইয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করত। মানে একদিকে সে আমাদের জনবিন্যাসে অন্তর্ভুক্ত হয়েছে, এখানকার একজন মহিলাকে সে মানে রাজনীতির ভাষায় বলতে গেলে সে ফাঁসিয়েছিল, ঠকিয়েছে, এবং সে ওখানে পরিযায়ী শ্রমিকের কাজ করতো, মানে একজন ভারতীয় শ্রমিকের রোজগারে অন্যায়ভাবে ভাগ বসিয়েছে। এবং সব থেকে বড় কথা, বাংলাদেশি মিজান ভারতের একটা রাজ্যের সরকারের নীতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জনমত তৈরির চেষ্টা করছিল। সে যদি বাংলাদেশে বসে করতো, বাংলাদেশি হিসেবে তার ইম্প্যাক্ট আলাদা, কিন্তু সে যখন এই দেশের একজন নাগরিক হিসেবে সে যদি কিছু করে, তার মানেটা আলাদা। অতএব সে নেহাত পেটের দায়ে এদেশে চলে আসা ব্যক্তি নয়। তার উদ্দেশ্য ছিল একটা জনমত তৈরি। তার মানে লালকেল্লায় প্রধানমন্ত্রী যে কথা বললেন, হাওড়া স্টেশনে তারই একটা নমুনা কয়েক ঘন্টার মধ্যে ধরা পড়ল। এবার এত দ্রুত A+B² হয়ে যাচ্ছে, ভাবুন তো। মানে কত লক্ষ মিজান ভারতের মধ্যে অলরেডি ঢুকে গেছেন, ভাবতে পারছেন? রাজনৈতিক চাপানুতর যাই হোক, এই সত্যিটাকে আর অস্বীকার করার কোনো উপায় রয়েছে কি? षड्यंत्र के तहत, सोची समझी साजिश के तहत देश की डेमोग्राफी को बदला जा रहा है। एक नए संकट के बीज बोए जा रहे हैं और ये घुसपैठिए मेरे देश के नौजवानों की रोजी रोटी छीन रहे हैं। एक घुसपैठिए मेरे देश की बहन बेटियों को निशाना बना रहे हैं। ये बर्दाश्त नहीं होगा। এখন যদি কেউ অনুপ্রবেশ করে থাকে, সেটার দায়িত্ব বিএসএফের, সেটা দায়িত্ব অমিত শাহ ডেমো করাবেন আর আপনি রাজনীতি করবেন, এটা হয় না। ये घुसपैठिए भोले भाले आदिवासियों को भ्रमित करके उनकी जमीनों पर कब्जा कर रहे हैं। জনবিন্যাস বদলে যাচ্ছে, এই আলোচনাটাকে সামনে আনা মানে মুসলমানের সংখ্যা বাড়ছে, তাই মুসলমানকে এবার টার্গেট করে। এই প্রমাণ আছে কি দেশে? আমার জানা নাই। পপুলেশন কাস্ট যেটা পাবলিশ করতেন, আমরা দেখতাম, দেশের মানুষ দেখতো, দুধ কা দুধ পানি কা পানি হতো। ডেমোগ্রাফি সত্যি কোথায় কি অবস্থা? हमने एक हाई पावर्ड डेमोग्राफी मिशन शुरू करने का निर्णय किया है। প্রধানমন্ত্রী দারুণ উদ্যোগ নিয়েছে, অবৈধ অনুপ্রবেশকারী থাকবে না, এর থেকে ভালো কিছু হতে পারে? পৃথিবীর সব দেশই করে। আপনি বলছেন অনুপ্রবেশ হচ্ছে, তাহলে সেখানে কেন্দ্রীয় সরকার সীমান্তে সুরক্ষা দিতে, দেশকে নিরাপত্তা দিতে ব্যর্থ। 540 কিলোমিটার মেনা দেননি, যা খুশি হবে, যে খুশি আসবে ঢুকবে, এটা হয়নি কি কখন? भारत पे मंडरा रहा है जो संकट है, उसको निपटाने के लिए तय समय में सुविचारित सुनिश्चित रूप से अपने कार्य को करेगा। उस दिशा में हम आगे बढ़ रहे हैं। কুণাল ঘোষ একদম ঠিক বলেছেন। অনুপ্রবেশ যে হচ্ছে সেটা তো প্রধানমন্ত্রীর বক্তব্যেই পরিষ্কার। তার মানে প্রধানমন্ত্রী কোথাও এটা স্বীকার করে নিচ্ছেন যে ওই অনুপ্রবেশ রোখার ক্ষেত্রে ব্যর্থতা রয়েছে। এটা তো একটা প্রশাসনিক ব্যর্থতা, কিন্তু সেই প্রশাসনিক ব্যর্থতার প্রতিকার করার জন্যে যদি এসআইআর হয়, তখন সেটাকে তাহলে কিভাবে প্রতিরোধ করা যায় বা বিরোধিতা করা যায়, এটাও তো একটা অন্য জায়গা তৈরি হয়ে যাচ্ছে। কেউ যদি ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করার কথা বলেন, তখনও তো ভুল করেছো বলে ভুল শোধরাতে দেওয়া হবে না, এটা বলা যায় কি? এবার সরকার কি বলল, মানে প্রধানমন্ত্রী কি বললেন এবার সরকারি স্তরে, এতদিন তো যেটা নিয়ে বিতর্ক হচ্ছিল যে নির্বাচন কমিশন তারা এসআইআর করবে, মানে নিবিড় অতি নিবিড় সমীক্ষা ভোটার তালিকায়। আর এবার প্রধানমন্ত্রী বললেন যেটা প্রয়োজনে সরকার করবে, কারণ তারা শুধু যে অনুপ্রবেশকারী না, জাতীয়তা বিচার করবেন। অর্থাৎ রাহুল গান্ধী জাত গণনার কথা বলেছিলেন, উনি জাতীয়তা গণনার কথায় চলে গেলেন। কোন দেশি কিভাবে ঢুকে পড়েছে, পুরো জিনিসটা একটু শব্দের ইধার উধার, কিন্তু তার ব্যাপ্তিটা বদলে যায়। দেখুন, সংসদে প্রধানমন্ত্রী যখন কিছু বলেন না, তখন তিনি বিরোধীদের জবাব দেন, দেশবাসীকে জবাব দেন।
কিন্তু লালকেল্লায় যখন বলেন তখন মাথায় রাখতে হবে সেটা গোটা বিশ্বকে জবাব দিচ্ছেন। মানে একদিকে এই বিষয়টা সে গোটা বিশ্বের মধ্যে যেহেতু ভারতও পড়ে, সুতরাং এই জাতীয় গণনা বা অনুপ্রবেশকারী বাছাই এই বিষয়গুলো নিয়ে দেশের মধ্যে সব পক্ষকে যেরকম বার্তা দিলেন, সেরকম যে বিদেশি রাষ্ট্রগুলোর থেকে লোকজনকে এইভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তাদেরও বার্তা দিলেন। আর তার সঙ্গে সঙ্গে গোটা বিশ্বকে আরও একটা বার্তা দিলেন। কি বার্তা? কয়েকদিন আগে আপনাদের শোনাচ্ছিলাম, ওই আমেরিকার ফ্লোরিডায় বসে পাক সেনা প্রধান হুমকি দিয়েছিলেন যে ভারতে পরমাণু হামলা করা হবে। এটা অবশ্য তাদের ওই পরমাণু সিরিজের লেটেস্ট পর্ব আর কি। প্রধানমন্ত্রী এর আগে বলেছিলেন, আবার স্মরণ করিয়ে দিলেন যে ওই পরমাণু ব্ল্যাকমেলের কাজ হবে না। এবারেরটা আরও সুনির্দিষ্টভাবে কেন হবে না সেটার ব্যাখ্যা। আসিম মুনির বলেছিলেন না যে পূর্ব দিক থেকে ভারতের সম্পদগুলো একে একে ধ্বংস করতে এগোনো হবে। মুকেশ আম্বানির নাম করে হুমকি দিয়েছিলেন পাক ফিল্ড মার্শাল। প্রধানমন্ত্রী আজ দেশবাসীকে আশ্বাস দিলেন গোটা দেশের আকাশ নিশ্ছিদ্র করে ফেলা হবে, অর্থাৎ একজন নাগরিক নয়, গোটা দেশের সমস্ত নাগরিক সমস্ত জায়গাকে এমন একটা নিশ্ছিদ্র ব্যবস্থায় মুড়ে ফেলা হবে, ব্ল্যাকমেল করার ধমকি না, সত্যি সত্যি হামলা চালানোর চেষ্টা করলেও সেটা ব্যাহত হবে। सुदर्शन चक्र मिशन लॉन्च करेगा, दुश्मन के हमले को न्यूट्रलाइज तो करेगा ही करेगा, लेकिन कई गुना ज्यादा दुश्मन पर हिट बैक करेगा। তার মানে পাকিস্তানিদের সমস্বরে প্রলাপকে ভারত বিন্দুমাত্র হালকাভাবে নিচ্ছে না, এবং আঘাত করলে যে বহুগুণ বেশি প্রত্যাঘাত হবে সেটাও লালকেল্লা থেকে ঘোষণা করে দিলেন প্রধানমন্ত্রী। এগুলো কিন্তু আর রাজনৈতিক বক্তব্য বা রাজনৈতিক বার্তা হিসেবে ধরার কোনো জায়গা নেই, কারণ সত্যি সত্যি যে পরিস্থিতিটা কোন জায়গায় গেছে আমরা অপারেশন সিঁদুরের পর থেকেই দেখছি, এবং পরবর্তী যে পদক্ষেপগুলো হচ্ছে সেগুলোও কিন্তু হাতে কলমে পদক্ষেপ। কদিন পরেই ভারত বঙ্গোপসাগরে মিসাইল পরীক্ষা করতে চলেছে 20 থেকে 21। এবার এই জন্যে ওই লম্বা এরিয়ায় নোটাম জারি করা হয়েছিল, অর্থাৎ ওখান দিয়ে বলেছিলাম আপনাদের যাতে বিমান টিমান না ওড়ে, সেটা ওই সংশ্লিষ্ট সমস্ত যাদের যাদের বিমান উঠতে পারে যে যে জায়গা দিয়ে তাদের বলে দেওয়া হয়েছিল এই 1500 কিলোমিটারের মধ্যে যেন বিমান না ওড়ে এই দুদিন। এবার তারপরে সেটাকে বাড়িয়ে পাল্লাটা 2500 কিলোমিটার করা হয়েছিল, এখন 5000 কিলোমিটারের নোটাম জারি করা হয়েছে। মানে মিসাইলের পাল্লা কি বাড়ছে ক্রমাগত? জল্পনা তো ছড়াবেই। তবে এটা ট্রাম্পকে সরাসরি বার্তা নয়, কারণ আমেরিকার থেকে ভারতের দূরত্ব 14,000 কিলোমিটার। যদি 5000 কিলোমিটারের মিসাইলও হয় এটা আমেরিকার জন্যে না। আবার এটা আমেরিকার জন্যে নয় এটাও বলা যায় না, কারণ আঘাত তো দুরকমভাবে হানা যায়, একটা হচ্ছে সরাসরি আর 2 পরোক্ষে। ইদানিংকালে ভারতীয় অস্ত্রশস্ত্রের বাজার যে বাড়ছে এবং ভারতীয় অস্ত্র যে অনেক কার্যকরী সেটা লোকজনের কাছে প্রমাণিত, ফলে বেশ কিছু দেশ যদি আমেরিকান অস্ত্র কেনার বদলে ভারতীয় অস্ত্রের দিকে ঝোঁকে, তাহলে আমেরিকার অস্ত্র বাজারে এই মিসাইলগুলো আছড়ে পড়লো কিনা, যেখানে লাগার ঠিক লাগবে, এবং তাতে যেভাবে যাকে চাপ দেওয়ার সেটাও ঠিকভাবে দেবে। দেখুন 2014 সালে লালকেল্লা থেকে স্বচ্ছ ভারত মিশনের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী, আর 2025 সালে কি ঘোষণা করলেন? সুদর্শন চক্র মিশন। স্বচ্ছ ভারত মিশন আর তার ধারণাটা, তার উদ্দেশ্যটা, আর সুদর্শন চক্র মিশন তার ধারণাটা, উদ্দেশ্যটা একবার পাশাপাশি রেখে দেখুন, আপনাদের কি মনে হবে? বা পরিষ্কার বুঝতে পারবেন পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র মানে আমরা একটা কল্যাণকামী রাষ্ট্র থেকে একটা প্রতিরক্ষা মন্ত্রী সামরিক পদক্ষেপের দিকে পা বাড়াচ্ছে। এটাই গোটা দেশের জন্য, জাতির জন্য এবং গোটা বিশ্বের জন্য এই বার্তাটা ছড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী। এবার জাতিকে দিশা দেখানো হয় এই ভাষণ থেকে, এটা জওহরলাল নেহরুর সময় থেকেই চলে আসছে, ফলে এই বার্তাটা সুনির্দিষ্ট।
সুদর্শন চক্র হচ্ছে সর্বাত্মক এবং বহুস্তরীয় আকাশ সুরক্ষা ব্যবস্থা। ভারতের আকাশে এখনই 7 স্তরের সুরক্ষা রয়েছে, ছোট ড্রোন থেকে ব্যালিস্টিক মিসাইল সব কিছুর দাওয়াই রয়েছে। এগুলো যে কতটা কার্যকরী সেটা পাকিস্তানি ড্রোন এবং মিসাইল টিসাইল যা যা ছুঁড়েছে সেগুলোর ব্যর্থতা দেখেই আপনারা পরিষ্কার বুঝে গেছেন, একটাও এসে পৌঁছতে পারেন। সেগুলোই আরও বাড়ানো হবে। এবার আপনি ভাবতেই পারেন, বাহ খুব ভালো, বাড়ানো হবে, ভালো কথা, এটা সেনাবাহিনীর বিষয়। যদি তাই হতো তাহলে হয়তো প্রধানমন্ত্রী লালকেল্লার ভাষণে উল্লেখ করতেন না, আমরাও আলোচনা করতাম না। প্রধানমন্ত্রী কেন প্রতিরক্ষা পদক্ষেপের কথাটা এইরকম প্রকাশ্য মঞ্চে উল্লেখ করলেন? কারণ ভারতের ঢাল তরোয়াল, ওই যেটা বললাম, এখন শুধুমাত্র আত্মরক্ষার বিষয় নয়, বিক্রির পণ্য। গোটা বিশ্বের দেশগুলোকে জানিয়ে দেওয়া হচ্ছে আমরা এই নতুন প্রোডাক্টটা আনতে চলেছি। এটা যে শত্রুর আক্রমণ শুধু সাফল্যের সাথে প্রতিহত করবে না, উল্টে বহুগুণ প্রত্যাঘাত করতে হবে। এবং আপনারা কিনুন, এটা আমরা সস্তায় দেবো। অন্য এই ধরনের যে কোনো জিনিসের থেকে এটা এফেক্টিভ বেশি, সস্তা বেশি। মানে একটা দুর্দান্ত বিজ্ঞাপন। যে বিজ্ঞাপনের ফল ভারত কিভাবে পাবে? অর্থনৈতিকভাবে। এটা ঘোষণার একটা কারণ। অর্থনীতি দেশের যদি শক্তিশালী হয়, গোটা দেশের সমস্ত মানুষ তার ভাগ পাবে। আর দ্বিতীয় কারণ, সুদর্শন চক্রকে কি বললেন প্রধানমন্ত্রী একবার খেয়াল করে দেখুন তো। মিশন বললেন, প্রজেক্ট নয়, মিশন। প্রজেক্ট বা প্রকল্প মানুষের জন্য সরকার করে, আর মিশন হচ্ছে গোটা জাতির জন্য একটা লক্ষ্য। মানে দেশকে রক্ষা করা এখন, গোটা জাতিকে রক্ষা করা এখন সরকারের প্রধান লক্ষ্য। কয়েকদিন আগেই সেনাপ্রধান জানিয়ে দিয়েছেন যে পরের যুদ্ধটা খুব দূরে নেই। এবার এই যুদ্ধটা গোটা দেশকে একসঙ্গে লড়তে হবে। মানে কবি সুকান্তর ভাষায়, প্রতিজ্ঞা প্রস্তুত ঘরে ঘরে, দানবের সাথে আজ সংগ্রামের তরে। দানবটাকে ট্রাম্প না, ট্রাম্প দানবের ছায়া। দানব হচ্ছে পশ্চিমী পুঁজির লবি যা ট্রাম্পের পেছনে রয়েছে, যাদের চাপে শুল্ক চাপিয়ে ভারতের সস্তা পণ্যকে আমেরিকায় দামি করা হচ্ছে। তবে ট্রাম্প যে বললেন ভারত রাশিয়ার ওই তেল কেনার থামায়নি, ওই জন্য 50% শুল্ক চাপানো হয়েছে, এগুলো কিন্তু অত সিরিয়াসলি নেবেন না, এগুলো কথার কথা। যদি ভারত তেল না কিনতো তাহলে ভারত আবার একটা অন্য, ভারতের ওপরও অন্য একটা কারণ দেখিয়ে তারা শুল্কটা চাপিয়ে দিত, কিছু না কিছু বার করে ফেলতো। এই যে আলাস্কায় পুতিনের সাথে তিনি বৈঠকে বসছেন, এটা ভাসিয়ে দেওয়া হচ্ছে যে এটা বোঝানো হবে পুতিনকে যে দেখলে তো তোমরা আমাদের এড়িয়ে এই সমস্ত কাজ করলে, আমরা ভারতের ওপর শুল্ক চাপালাম, এবার চাপ দিলাম এমন যে ভারত এবার তোমার থেকে তেল কেনা বন্ধ করে দেবে, তোমার ক্ষতি হচ্ছে। সুতরাং গোটা বিষয়টাকে ঘোরাতে হলে তোমরা আগে আমাদের কথা মেনে নাও। অথবা এমন একটা চাপ ভারতকে দেওয়া হচ্ছে যে মোদি নিজে গিয়ে পুতিনকে বলবেন যে শান্তি চুক্তি করে নাও, নাহলে ট্রাম্প আমাদের ওপর আবার শুল্ক চাপাবেন, আমরা তাহলে তোমাদের কাছ থেকে তেল কিনতে পারবো না। মানে সব কিছুই মনে হচ্ছে যে একদম তার হিসেব মতো একটা চাপের খেলা। ব্যাপারটা অতটা সহজও না, এক পেশে অত ভাবার কোনো কারণ নেই। আমেরিকার বিখ্যাত আন্তর্জাতিক নিউজ চ্যানেল তো খবরই করে দিয়েছে যে ভারতের রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলো নতুন করে নাকি রাশিয়ান তেলের বরাত দিয়েছে। মানে রুশ যুদ্ধের কারণে শুল্ক, এই অজুহাতটায় ভারত কানই দিচ্ছে না, এবং পাশাপাশি এই চাপের সামনে তারা মাথা নত করবেন এটাও কোনো রকম ইঙ্গিত নেই। দেখুন ট্রাম্প যতই আরও, মানে এটা না হলে ট্রাম্প আবার কি বলবেন, বল ব্রিক্সের সদস্য তাই জন্য এটা চাপিয়েছি, মানে দূরাত্মার ছলের অভাব হয় না। আসলে কি হয়েছে জানেন তো, এই শুল্কটা আমেরিকান কোম্পানিগুলো, যারা ভারতীয় কোম্পানিগুলোর প্রতিদ্বন্দ্বী, তারা ভারতের ওপর চাপিয়েছে। কেন? কারণ ভারতীয় পণ্য সস্তা, এবং ভারতীয় পণ্য আলটিমেটলি, মানে দেখেছেন তো এই কোভিডের সময় কি দ্রুত সমস্ত সামগ্রী ভারত তৈরি করতে শুরু করে দিয়েছিল। ভারত এই মুহূর্তে স্বনির্ভর। এবার আরও একটা জিনিস আছে, তাদের দেশে ভারতীয় পণ্যের ঢোকাটা বন্ধ করা, এটা যেরকম আমেরিকান কোম্পানিগুলোর লক্ষ্য, আরেকটা লক্ষ্য হচ্ছে আমাদের দেশের মার্কেটটা দখল করা।
কিভাবে দখল করবে। দেখুন, আজ থেকে বেশ অনেকগুলো বছর আগে আমার মনে পড়ে যাচ্ছে, আমি কার্ল হেইন্স রুমেনিগে, তিনি তখন বায়ার্ন মিউনিক ক্লাবের প্রধান ছিলেন, তাকে ইন্টারভিউ করতে গিয়ে তাকে আমি জিজ্ঞেস করেছিলাম, সেসব বায়ার্ন আন্তর্জাতিক সাফল্য নেই, কিন্তু তারা বিশ্বের দরবারে তৃতীয় না চতুর্থ ধনীতম ক্লাব। আমি তাদের জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের বাণিজ্যিক মডেলটা কীরকম। তো তিনি সেটা বোঝাতে গিয়ে একটা কথা বলেছিলেন, তাদের লক্ষ্য, মানে বায়ার্ন মিউনিক মানে কি, একটা বায়ার্নের ক্লাব, বায়ার্নটা একটা মিউনিকের ক্লাব, তারা বলেছিল আমরা মিউনিকে না, জার্মানির মধ্যেও আটকে থাকতে চাই না, আমরা ভারতে আসতে চাই, ভারতের বাজারটাকে ধরতে চাই। অর্থাৎ ভারতের এই বিশাল বাজারটা, এটা অনেক দিন ধরে পশ্চিমী দুনিয়ার লক্ষ্য। এটাই তো ট্রাম্পের আসল লক্ষ্য। যদি আমেরিকার ডেয়ারি আর কৃষি পণ্যগুলো ভারতের বাজারে মাথা গলাতে পারে, তাহলে কি হবে? শুরুতে আপনি 10 টাকা লিটারের দুধ পাবেন, আর 1 বছরে ভারতের ডেয়ারি কোম্পানিগুলোর 1 লক্ষ কোটি টাকার ক্ষতি হবে। তারপর সেটা উঠে যাবে, তারপর আপনি 200 টাকা লিটার দরে দুধ কিনতে বাধ্য হবেন। যদি ভারতের কৃষি জমিতে মার্কিন কোম্পানি লগ্নি করে, তাহলে কি হবে? আমাদের কৃষকরা নিজেদের পছন্দ মতো আর সবজি ফলাতে পারবেন না, যা আমেরিকা বলবে সেইটা ফলাতে হবে, সেইটা আপনি খাবেন। মনে আছে আপনাদের মনমোহন সিং জমানাতেও ওই বায়োলজিক্যালি মডিফাইড ক্রপ, মানে ওই সে বিটি বেগুন, মানে যাদের আর কি জেনেটিক চেঞ্জ ঘটিয়ে যে উচ্চ ফলনশীল বেগুন টেগুন, যেগুলো নিয়ে মানুষের মনে অসংখ্য প্রশ্ন রয়েছে, যেগুলো আপনার আমার শারীরিক ক্ষতি করতে পারে, সেইগুলোকে আমাদের এখানে চালানোর চেষ্টা হবে। আমাদের নিজস্ব চাষবাস সব শেষ হয়ে যাবে, এবং আমাদের বাজারটা না, আমাদের মানুষজন, আমাদের তো এখন ওরা তৃতীয় বিশ্ব হিসেবে দেখে, ওদের টার্গেট থাকে যেরকম ওষুধগুলোকে আমাদের এখানে পরীক্ষা করবে, ঠিক সেই রকম এই যে যা নতুন নতুন আবিষ্কারগুলো তার গিনিপিগ হিসেবে আমাদের ব্যবহার করা। এর আগের বার বামেরা বাধা দিয়েছিল মনমোহন সিংয়ের সময়, আর এখন মোদি লালকেল্লার থেকে বলছেন চাষির স্বার্থ রক্ষায় যে কোনো পদক্ষেপ করতে তিনি তৈরি। এইটাই আমেরিকা সহ্য করতে পারছে না। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।